সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শায়ারকাস্ট চ্যানেলে। আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে সমসাময়িক বিষয় এবং বিভিন্ন গবেষণা নিয়েও আমার এই চ্যানেলে বিশ্লেষণ করে থাকি। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা রাখি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা আরো কি জানতে চান, আরো কি শুনতে চান আমার কাছ থেকে এবং কেমন লাগছে আমার এই বিশ্লেষণ কিংবা আরো নতুন কিছু আপনারা চান কিনা। এমনকি ভালো মন্দের জায়গা থেকেও আপনারা আমাকে আমরা আজকে একটি গবেষণাপত্র নিয়ে আলোচনা করব। গবেষণাটির শিরোনাম হচ্ছে ডেমোক্রেসি, অথরিটারিয়ানিজম অ্যান্ড মিলিটারি রুল ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, এ কম্পারেটিভ স্টাডি। এটা পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক ডক্টর হিনা খান, উনি এই গবেষণাটি করেছেন এবং 1971 সাল থেকে শুরু করে 2014 পর্যন্ত দুই দেশের যেই রাজনৈতিক দল কিংবা মিলিটারি রুলাররা শাসন করেছেন সেই বিষয়টা নিয়ে তিনি কম্পারেটিভ অ্যানালিসিসটা দিয়েছেন। কে কেমন ছিলেন, কোন নেতা কেমন ছিলেন, কোন নেতার আদর্শ কি, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই জায়গাটা তিনি তুলে ধরেছেন। আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আরেকটি ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে দুটি দেশের শাসন ব্যবস্থায় যে অনেকটাই মিল রয়েছে, সেই জায়গাটাকে তিনি সামনে এনেছেন। এই জন্য আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে 4টি ভাগে তিনি ভাগ করেছেন ওনার এই গবেষণাটাকে। প্রথমত উনি 1971-এর অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান এবং জুলফিকার আলী ভুট্টো ওনাদের শাসনামল নিয়ে কথা বলেছেন। এরপরে হচ্ছে জিয়াউল হক, পাকিস্তানের রাষ্ট্রপতি, এবং বাংলাদেশের জিয়াউর রহমান ওনাদের শাসনামল নিয়ে কথা বলেছেন। এরপরে আবার হোসেন মোহাম্মদ এরশাদ এবং জিয়াউল হক, এই দুজনের শাসনামল নিয়ে তিনি আলোচনা করেছেন। এরপরে দুই দেশের মিলিটারি রুল সমাপ্ত হওয়ার পর গণতান্ত্রিক যাত্রার পথে তাদের পথটা কেমন ছিল এবং কিভাবে আবার মিলিটারি রুল বা মিলিটারি শাসন ব্যবস্থার ইন্টারভেইন হয়েছে দুই দেশের গণতন্ত্রে, সেই জায়গাগুলো তিনি তুলে ধরেছেন শেষার্ধে। আমি যেহেতু একটু বড় গবেষণা, আমি আজকে প্রথম ভাগ হিসেবে প্রথম পর্বটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিব ওনাদের শাসন আমলটা আসলে কেমন ছিল, সেই জায়গাটা নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে যে ডক্টর হিনা খান দেখিয়েছেন যে জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিবের আদর্শ আসলে কি ছিল, রাষ্ট্র গঠনে তাদের যে আদর্শিক চিন্তা, সেই আদর্শিক চিন্তাটা কি ছিল। শেখ মুজিবের আদর্শিক চিন্তা কিন্তু আমরা সবাই জানি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা স্বাধীনতার পর আমাদের আদর্শের বিষয়ে শেখ মুজিব বলেছিলেন যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, এই সমস্ত বিষয়কে তিনি একসাথে আদর্শ হিসেবে আমাদের সামনে আনেন এবং ব্যাপকভাবে এই দেশের মানুষ কিন্তু এই জায়গাটিকে তারা বা এই আদর্শকে তারা কিন্তু সমর্থন জানায়। সবাই মানে একদম শতভাগ সমর্থন জানায় সেই জায়গা তো অবশ্যই নয়, কিন্তু মেজরিটি পিপল যদি আমরা বলি যে অধিকাংশ মানুষ কিন্তু সমর্থন জানায়। অন্যদিকে জুলফিকার আলী ভুট্টোর আদর্শ কি ছিল? জুলফিকার আলী ভুট্টোর মূলত 3টি জায়গাতে ফোকাস করেছেন। একটি হচ্ছে সমতা, দ্বিতীয়ত হচ্ছে নাগরিক অধিকার এবং ইসলামিক সমাজতন্ত্র বিষয়ে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। ইসলামিক সমাজতন্ত্র আসলে কি, এই বিষয়ে যদিও স্পেসিফিক ব্যাখ্যা ডক্টর হিনা খান তার এই গবেষণায় বা এই গবেষণা প্রবন্ধে তিনি বলেননি, কিন্তু ধারণা করতে পারি যে ধর্মীয় শাসন ব্যবস্থায় সমাজতন্ত্র যেভাবে কাজ করে সেই জায়গাটায় হয়তো তিনি ফোকাস করতে চেয়েছিলেন। অর্থাৎ জুলফিকার আলী ভুট্টো কিন্তু তার এই আদর্শ সমাজে তিনি যখন জানান, রাষ্ট্রের মানুষকে জানান, তারা কিন্তু ব্যাপকভাবে এটিকে গ্রহণ করে। নেতার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তারা কিন্তু পশ্চিমা ঘেঁষা ছিলেন না, মানে একদম যে বিরোধ ছিল তা নয়, কিন্তু পশ্চিমার সাথে অতি বন্ধুত্ব বা অতি দহরম মহরম এই জায়গাটা কিন্তু তারা ছিলেন না। তারা কিন্তু দুজনেই একটু সোভিয়েত ঘেঁষা ছিলেন, সোভিয়েত ইউনিয়নের ঘেঁষা ওনারা ছিলেন এবং এই জায়গাটাও কিন্তু দুই দেশের জনগণ ওনাদেরকে সাধুবাদ জানিয়েছে। দুই দেশের জনগণই তখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা পশ্চিমাদের বিরুদ্ধে একটা জনমত ছিল দুই দেশে এবং স্বাভাবিকভাবেই জনগণরা এই জায়গাটাতে, অর্থাৎ পুঁজিবাদের বিরুদ্ধে জনগণের যে অবস্থান এবং সমাজতন্ত্রের পক্ষে অবস্থান, এই জায়গাটার পপুলারিটিটা বেশি ছিল, জনপ্রিয়তা যদি বলি, জনপ্রিয়তা বেশি ছিল।
কিন্তু পরবর্তীতে কিন্তু এই জনপ্রিয়তা আর ধরে রাখা যায়নি। আপনার সমাজে যে বিভাজন, সেই বিভাজনটা কিন্তু থেকে যায়। গরিবি হটাতে পারে না ২ দেশের নেতাই, ২ জন নেতাই ভুট্টো এবং একই সঙ্গে আমাদের শেখ মুজিব দুজনে কিন্তু গরিবিকে হটাতে পারছিলেন না। অস্থিরতা ছিল সমাজে প্রচুর, নিপীড়ন ছিল সমাজে প্রচুর এবং যেটার রিফ্লেক্ট আমরা দেখেছি যে ৭৩ সালে যখন তেলের দাম অত্যাধিক বেড়ে যায়, তখন কিন্তু সমাজে অনেক অস্থিরতা তৈরি হয়। ২ দেশেই কিন্তু অস্থিরতা তৈরি হয়। বাংলাদেশে বিশেষ করে যেটা ডক্টর হিনা খান ওনার গবেষণা প্রবন্ধে বলেছেন যে বাংলাদেশে বিরোধী দলগুলো, তৎকালীন সময়ের যে বিরোধী দলগুলো বা বিরোধী মতের মানুষগুলো এই ৭৩-এর আ তেলের দাম বাড়ার কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয় এবং এই দুর্ভিক্ষের কারণে আ বিরোধী দলগুলো রাস্তায় নামে এবং এটাকে শেখ মুজিব মোকাবেলা করেন ব্যাপকভাবে দমন-পীড়নের মাধ্যমে। এটা হচ্ছে ডক্টর হিনা খান ওনার গবেষণায় উল্লেখ করেছেন। যার কারণে আন্তর্জাতিক সাহায্য চাওয়ার একটা আ প্রবণতাও তখন ২ দেশের মধ্যেই দেখা দেয় এবং এই যে পুঁজিবাদের বিরুদ্ধে অবস্থান, এই পুঁজিবাদ থেকে কিন্তু আমরা আ আল্টিমেটলি পুঁজিবাদের বিরুদ্ধে আমরা আর থাকতে পারি না। আমরা সমাজতন্ত্র থেকে পুঁজিবাদের দিকে নিজেদেরকে নেওয়া শুরু করি এই সাহায্য চাওয়ার মাধ্যমে। হিনা খান আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য ওনার এই গবেষণায় দিয়েছেন। তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমানের যে সমাজতন্ত্রের যে ধারণা, এটা তিনি ভারতের জওহরলাল নেহেরুর কাছ থেকে ধার করেছিলেন এবং নেহেরু সাকসেসফুলি সেটা করতে পেরেছিলেন। ভারতে কিন্তু শেখ মুজিব সাকসেসফুলি সেটা করতে পারেননি। এর পেছনের কারণ হিসেবে হিনা খান বলেছেন যে এই পরিকল্পনাটার জন্যে যে পরিমাণে স্টাডির প্রয়োজন ছিল, যে পরিমাণ গবেষণা হওয়ার দরকার ছিল, সেটা পর্যাপ্ত পরিমাণ ছিল না। যার কারণে এই ব্যবস্থাটা মুখ থুবড়ে পড়ে বা এই ধারণাটা, কনসেপ্টটা বা এই আদর্শটা মুখ থুবড়ে পড়ে। আর পাকিস্তানের বিষয়ে তিনি বলেছেন যে পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো কখনোই আসলে সামন্তবাদদের আ মানে সামন্তবাদের বাইরে ছিলেন না। তিনি খুবই উঁচু স্তরের আ মানুষ ছিলেন। তিনি বিদেশে পড়াশোনা করেছেন। স্বাভাবিকভাবেই উনি সামন্তদের সঙ্গেই ওনার ওঠা-বসা ছিল। কিন্তু মানুষের জন্যে তিনি চেয়েছিলেন যে তিনি মানুষকে একটি সামন্তবাদ মুক্ত একটি দেশ দিতে। কিন্তু সেখানেও তিনি আসলে পারেননি। ওনাকেও এই পুঁজিবাদী ব্যবস্থার কাছে কিন্তু আত্মসমর্পণ করতে হয়েছে। এরপরে যদি আমি আসি, আদর্শের পরে যদি আমি আসি, আদর্শের পরে হচ্ছে আ আমলাতন্ত্রের বিরুদ্ধের যে অবস্থান। আপনারা জানেন যে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সবসময় এই আমলাতন্ত্রের একক যে আধিপত্য এবং একক যে বিলাসিতা, এই বিলাসিতার বিরুদ্ধে কিন্তু উনি কথা বলেছেন। আমলাতন্ত্রকে উনি সবসময় আমাদের রাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকায় যে আমলাতন্ত্রের বেতন হয়, এটা কিন্তু বারবার তিনি মনে করিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আমলাতন্ত্রের বিরুদ্ধে যে ওনার একটা অবস্থান ছিল, এটা কিন্তু খুব স্পষ্ট। ডক্টর হিনা খান কিন্তু জুলফিকার আলী ভুট্টোর ক্ষেত্রেও কিন্তু একই কথা বলেছেন যে জুলফিকার আলী ভুট্টো আমলাতন্ত্রের বিরুদ্ধে বরাবরই অবস্থান নিয়েছিলেন এবং আমলাতন্ত্রকে তিনি কখনোই খুব বেশি বাড়তে দেননি এবং ২ নেতার ক্ষেত্রেই যেটা দেখা গেছে যে আমলাতন্ত্রের বিষয়ে ওনাদের যে সুস্পষ্ট অবস্থান, এটা ওনারা বরাবরই ব্যাখ্যা করেছেন। শেখ মুজিবের ক্ষেত্রে ডক্টর হিনা খান বলেছেন যে শেখ মুজিবুর রহমান তার দলের যে ক্যাডার, অর্থাৎ দলের কর্মীদেরকে তিনি আ নির্দেশনা দিয়েছিলেন যে আমলাতন্ত্র ঠিকমতো কাজ করে কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্যে, যেটাতে আমলাতন্ত্র আরও বেশি অস্থির হয়ে ওঠে। হিনা খান এই বিষয়ে বলেছেন যে আমলাতন্ত্র ভালো বেশি কার্যক্রম পরিচালনা করছে, এইটা যতটা না সৎ উদ্দেশ্য ছিল, তার চেয়ে বেশি আ আ তিনি মনোযোগী ছিলেন যে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে ক্ষমতাকে আরও টেকসই করা, ক্ষমতাকে আরও শক্তিশালী করা। এই দিকে ওনার সবচেয়ে বেশি মনোযোগ ছিল। এটাকে হিনা খান একটি ব্যাখ্যা হিসেবে তিনি দাঁড় করিয়েছেন। একই সঙ্গে হিনা খান আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ২ নেতাই একটি স্টিল ফ্রেম তৈরি করে। অর্থাৎ আমলাতন্ত্র যেন কোনোভাবেই খুব বেশি আ এগুতে না পারে বা খুব বেশি বাড়তে না পারে, খুব বেশি সরকারের উপরে তারা যেন নিয়ন্ত্রণ করতে না পারে, সেই জায়গাটাতে ওনারা একটা স্টিল ফ্রেম তৈরি করে দিয়েছিলেন ২ নেতার ক্ষেত্রে। এরপরে আসি সেনাবাহিনীর প্রতি ওনাদের ২ নেতার যে মনোভাব, সেনাবাহিনীদের প্রতি কিন্তু ২ নেতারই একটা অনীহা ছিল এবং সেনাবাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে ২ নেতার অনীহার বিষয় কিন্তু হিনা খান স্পষ্টভাবে বলেছেন এবং সেটা আমলাতন্ত্রের ক্ষেত্রেও তিনি বলেছেন যে এই ২ জন নেতাই কিন্তু যেহেতু পাকিস্তানে ওনারা বেড়ে উঠেছেন, সেহেতু ওনারা জানেন যে আমলাতন্ত্র কেমন এবং সেনাবাহিনী কেমন।
ওনাদের এই জানার প্রসঙ্গের কারণে, ওনাদের এই দুইটি গোষ্ঠীর বিষয়ে জ্ঞান থাকার কারণেই কিন্তু ওনারা সর্বক্ষণ আমলাতন্ত্র এবং সেনা বাহিনীর বিষয়ে সতর্ক ছিলেন, যার কারণে দুইজন নেতাই আলাদাভাবে নিজেদের একটা ফোর্স তৈরি করেন। আমরা বাংলাদেশের ক্ষেত্রে জানি যে বঙ্গবন্ধু রক্ষী বাহিনীকে গঠন করে এবং পাকিস্তানে ভুট্টো ফেডারেল সিকিউরিটি ফোর্স নামে তার নিজস্ব দলীয় ক্যাডার দিয়ে তিনি একটি ফোর্স গঠন করেন, যাকে অনেকটা প্যারালাল টু আর্মি হিসেবে ওনারা এমনভাবে ব্যাখ্যা করতেন যে মানে তারা প্যারালাল টু দ্য আর্মি। এই জায়গাগুলোতে সেনাবাহিনীর মধ্যে কিন্তু অসন্তোষ থাকে, দুই দেশের ক্ষেত্রে সেই অসন্তোষ দেখা দেয় এবং সেনাবাহিনীকে সবসময় একটু আলাদা দৃষ্টিভঙ্গিতে এই দুই নেতাই দেখেছেন। এবং যেটার পরিপ্রেক্ষিতেই ডক্টর হিনা খান বলেছেন যে এই সকল কর্মকাণ্ডের কারণেই আসলে শেখ মুজিব 1975 সালে খুব নির্মমভাবে সপরিবারে হত্যার শিকার হন, এবং একইভাবে জুলফিকার আলী ভুট্টোর ক্ষেত্রেও কিন্তু তাই। জুলফিকার আলী ভুট্টো 1977 সালে জিয়াউল হক সেনাপ্রধানের দ্বারা ক্ষমতাচ্যুত হন এবং ওনার 1979 সালে ওনার একটি বিতর্কিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ওনার ফাঁসিও কার্যকর করা হয়। অর্থাৎ দুই নেতার যে সামঞ্জস্যতা, এই সামঞ্জস্যতা নিয়েই কিন্তু ডক্টর হিনা খান ব্যাপকভাবে বিশ্লেষণ করেছেন। আরও অনেক তথ্য তিনি এখানে দিয়েছেন। আমি খুব স্বল্প পরিসরে আপনাদেরকে সেই জায়গাগুলো তুলে ধরেছি। আপনারা নিজেরাও এই প্রবন্ধটি পড়তে পারেন এবং দুই দেশের দুইজন নেতার যে শাসন ব্যবস্থা, সেটাও আমাদের জানার খুব দরকার। কারণ একটি দেশ তখনই সামনে আগায় যখন সেই দেশের ইতিহাসকে আমরা জানতে পারি সঠিকভাবে। হিনা খান যে অ্যাবসলিউট ভাবে সত্য সেটা আমি বলবো না, এটার কাউন্টারেও নিশ্চয়ই অনেক যুক্তি দেওয়া যাবে যদি আরো পড়াশোনা করা হয় দুই দেশের দুই নেতার আদর্শকে আরো বেশি অধ্যয়ন করে, এবং সেটাই হওয়া উচিত। আলোচনা, সমালোচনা, বিতর্ক, জ্ঞান গর্ভ আলোচনা এবং আমি বলবো যে একাডেমিক ডিসকাশনের মাধ্যমেই একটা ইতিহাস তৈরি হয়, সকল পক্ষের মতামত সেখানে গ্রহণযোগ্য হতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা পরবর্তী পর্বে জিয়াউর রহমান এবং জিয়াউল হকের যে শাসনামল সেটা নিয়ে আমরা আলাপ করব। কিভাবে দেখেছেন ডক্টর হিনা খান? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up.